প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬শে জুলাই। সাথে আছি আমি নুসরাত জাহান জেরি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এক পর্যায়ে নেমে আসে আন্দোলনকারীদের উপর হামলা। এই হামলায় হতাহত, আহত, নিহতদের সংখ্যা আসলে অগণিত। তবে সংখ্যাটা যাই হোক না কেন, এই গণ অভ্যুত্থানে আমাদের চিকিৎসকরা আসলে নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে গেছেন রাজধানীবাসী সহ ঢাকা এবং দেশের নানান প্রান্ত থেকে আসা রোগীদেরকে। প্রিয় দর্শক, আজকের এই এপিসোডে আমরা জানব সেই সব চিকিৎসকদের অবদান এবং ভূমিকা, এবং সেই সব দিনগুলোতে তারা কি বিভৎসতা এবং প্রতিবন্ধকতার শিকার হয়েছিলেন এবং কিভাবে তারা দিয়ে গেছেন চিকিৎসা সেবা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে যেমন একটি স্থানে সীমাবদ্ধ ছিল, তেমনি ছিল শান্তিপূর্ণ। রাজধানীর শাহবাগে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলেন আন্দোলনকারীরা। এমনকি রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার সময়ও মিছিল ছিল শান্তিপূর্ণ। আন্দোলনের অহিংস রূপ বেশি দিন থাকেনি। 15 জুলাই আন্দোলনকারীদের ওপর শুরু হয় হামলা, যে হামলার শুরুর নেতৃত্বে ছিল ছাত্রলীগ। এরপর আন্দোলন দমাতে ছাত্রলীগের পাশাপাশি হামলা শুরু করে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলো। রক্তাক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকা। রাজধানীতে আন্দোলনকারীদের ওপর হামলার পর থেকেই শুরু হয় সারা দেশে আন্দোলনকারীদের ওপর হামলা। তখনকার সরকার দলীয় রাজনৈতিক সংগঠন ছাড়াও আন্দোলন দমাতে শক্তি প্রয়োগ শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুহুর্মুহু গুলি চালানো হয় আন্দোলনকারীদের ওপর। গুলিতে আহতদের সাথে সাথে বাড়তে থাকে নিহতের সংখ্যা। চিকিৎসা সেবা প্রার্থীর চেয়ে অনেক কম ছিল হাসপাতালগুলোর জনবল। তারপরও বিরামহীন চিকিৎসা সেবা দিয়েছেন চিকিৎসক এবং হাসপাতাল সংশ্লিষ্টরা। বাংলাদেশের ইতিহাসে হামলার ঘটনায় এত হতাহত আগে কোনোদিনই হয়নি। তাই এমন ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলায় ছিল না চিকিৎসকদের পূর্ব অভিজ্ঞতা। তারপরও তারা আহতদের সুস্থ করতে হেঁটেছেন রাত দিন। শুধু চিকিৎসা সেবায় নয়, চিকিৎসক থেকে শুরু করে মেডিকেল শিক্ষার্থীরাও অংশ নেন আন্দোলনে, আর সকলের ঐক্যবদ্ধ আন্দোলন রূপ নেয় বিজয়ে। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের আয়োজন ডেডলাইন ৩৬শে জুলাইয়ের স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন ডক্টর তৌহিদুর রহমান আউয়াল, ঢাকা মেডিকেল কলেজ, এবং ডক্টর সাবরিনা মনসুর, ঢাকা মেডিকেল কলেজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যখন এই সংঘর্ষ শুরু হয়, তখন তো আসলে হতাহতদের তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু এর আগে মানসিকভাবে এবং হলো যে প্রাতিষ্ঠানিকভাবে কোনো ধরনের পরিকল্পনা বা প্রস্তুতি আপনাদের ছিল কিনা? আমাদের প্রস্তুতি এত ম্যাসিভ হবে এটা আমাদের ধারণা ছিল না। এভাবে যে হতাহতের সংখ্যা এত বৃদ্ধি হবে এটা কল্পনাতীত বলা যায়। মানে আমি আমার চিকিৎসা জীবনে এরকম ঘটনা বিরল, যে এত ক্যাজুয়ালিটি, যে আপনি চিন্তা করতে পারবেন না গুলি খেয়ে একজন পরপর কিছুক্ষণ পরপর আসতেছে। অবাক করার মতো ঘটনা। আপনি বিভৎস দৃশ্য, আপনি ধরেন আমরা মুভি দেখি না অনেক সময়, এটা মনে হবে যে হলিউডের বা আপনার কোনো লোমহর্ষক আপনি কোনো মুভি দেখতেছেন, যে হরর থ্রিলার একবারে, যে এইখানে হইলো আপনার গুলি খাচ্ছে, পড়ে যাচ্ছে, চলে আসতেছে, কেউ কাউকে চিনে না, যে পাচ্ছে সেই উঠায় নিয়ে চলে আসতেছে শুধুমাত্র মানবিকতার খাতিরে। এখন এই অমানবিকতার যে বর্বরতা, সেটার জন্য আমরা কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। এবং আমাদের কর্তৃপক্ষ যারা ছিল, প্রথমে তারা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে প্রত্যেকের চিকিৎসার ক্ষেত্রে। কাউকে বলা হচ্ছে যে এখান থেকে ভাগায় নিয়ে যায়, নাহলে পুলিশ ধরে নিয়ে যাবে। মানে এত কিছু, এবং ডাক্তারদেরকে মানা করা হচ্ছে, তুমি যদি ওদেরকে চিকিৎসা দাও তাহলে তোমার কিন্তু বিপদ আছে, তুমি কিন্তু পরবর্তীতে তোমাকে আমরা শাস্তির আওতায় নেব। এভাবেও এই হুমকির মুখেও আমাদের চিকিৎসা সেবা দিতে হয়েছে, শুধুমাত্র মনুষ্যত্ববোধ যাতে এই পৃথিবী থেকে মানুষের হিউম্যানিটি যাতে না চলে যায়। ডক্টর সাবরিনা, আপনার কাছ থেকে একটু শুনবো। আচ্ছা, আমি তো ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর। আমাদের সাধারণত যেটা ক্যাজুয়ালিটি বা ইমার্জেন্সি, ওখানে ইন্টার্নদের প্লেসমেন্ট থাকে না। আমরা দেখা যায় মেডিসিন, সার্জারি, গাইনির প্যারেন্ট ইউনিটগুলো এবং অন্য কিছু সাব ইউনিটে আমরা কাজ করি। তো যখন এই আন্দোলনটা হলো এবং আন্দোলনের সময় এত হতাহত আসতো আমাদের ক্যাজুয়ালিটিতে, তখন আমাদের K75-এর যে ব্যাচটা আছে বর্তমানের ইন্টার্ন চিকিৎসকরা, আমরা নিজেরা মিলে প্ল্যান করলাম যে আমাদের যেখানে
যেখানে প্লেসমেন্ট থাকুক না কেন আমাদের কেউ না কেউ হচ্ছে ইমার্জেন্সিতে গিয়ে সবসময় থাকবে। তারা হয়তো মেইন সাপোর্টটা যদি নাও দিতে পারে, কেউ স্টিচ করে দিবে, কেউ হচ্ছে রিকুইজিশন পেপার রেডি করে দিবে। এবং আমাদের ব্যাচের কিন্তু অনেকেই ছিল যারা বিভিন্ন ব্লাড ডোনার যে অর্গানাইজেশনগুলো আছে তাদের সাথে লিঙ্ক আপ করে হচ্ছে হসপিটালে পেশেন্টদের ব্লাডও ম্যানেজ করে দিয়েছে। সো আমার কাছে মনে হয় আমরা ইন্টার্নরা যেহেতু আজ করতে পারছিলাম, আমাদের পক্ষ থেকে মানবিকতার খাতিরে যতটুকু করা যায় আমরা ততটুকুই করেছি। আচ্ছা, আমি একটু বিভৎসতা নিয়ে আপনি যেটা একটু আগে মেনশন করলেন ডক্টর আউয়াল, আমি সে ব্যাপারে কথা বলবো। মানে এই হতাহত যারা আসছিলেন ইমার্জেন্সিতে বা যাদেরকে ভর্তি করার প্রয়োজন পড়ছিল, মানে কি দেখলেন আসলে তাদের অবস্থাটি কতটা গুরুতর ছিল? কেউ একজন গুলিবিদ্ধ হইল, তাকে নিয়ে আসলো ঢাকা মেডিকেল কলেজের গেটে। ওইখানে পাহারারত যারা ছিল এরা বিভিন্ন সংগঠনের, ওই সময় তৎকালীন সময়ে যারা ছিল তারা পাহারা দিচ্ছিল, যাতে মনে করতেছে যে দুইটা পক্ষ হয়ে গেছে একটি দেশে। একটি হচ্ছে মানে বলা যায় যে স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে যেরকম শক্তি, তো এরকম দুটা পক্ষ হয়ে গিয়েছিল। যারা গুলি খাচ্ছে এদেরকে মনে করা হচ্ছিল তৎকালীন সময় রাষ্ট্রবিরোধী। যারা ন্যায়ের পক্ষে ছিল তারা যাতে ন্যূনতম চিকিৎসা সেবা না পায় সেটার চেষ্টা করতেছিল, যাতে তারা মারা যায় বিনা চিকিৎসায়। পুলিশ থেকে শুরু করে সবাই ইনফরমার, কয়টা রোগী যাচ্ছে, কয়টা রোগী ঢুকতেছে, কে কার ট্রিটমেন্ট দিচ্ছে, প্রত্যেকটা ডকুমেন্টেড। প্রত্যেকটা সাংবাদিকদের সাথে আপনার বিভিন্ন আপনার লোক, এনএসআই ডিজিএফআই লোক সবাই ছিল ওই জায়গায়। তারা লিস্ট করতেছিল যে এখানে কারা এবং কারো কোনো দলের সাথে সম্পৃক্ততা আছে কি না, না হলে আন্দোলনে কেন গেল। এই আন্দোলন তো ছিল ছাত্র জনতার আন্দোলন। তারা তো বেসিক্যালি হচ্ছে যে দেশকে ভালোবেসেই গিয়েছিল, কিন্তু একটা পক্ষ চাচ্ছিল যে তাদের এই বিষয়টা যাতে বাইরে মিডিয়ায় প্রকাশ না পায়, সারা ওয়ার্ল্ডে যাতে কেউ না দেখতে পারে, ইন্টারন্যাশনালি সাপ্রেস করার জন্য বিষয়গুলো ওইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সেই জায়গা থেকে আপনার এন্ট্রি হইল, কিন্তু আপনার ভিতরে ট্রিটমেন্টে আবার পাশ থেকে লোক বলতো যে আপনারা যদি এখান থেকে চলে না যান তাহলে আপনাদের নামে মামলা হবে, আপনি মরার উপর খরার ঘা প্রবাদ আছে। যে গুলি খাইলো তাকে আবার বলা হচ্ছে যে তুমি এখান থেকে যদি না চলে যাও তাহলে কিন্তু আবার ধরে নিয়ে যাবে পুলিশ, এবং এরকম কিছু ঘটনা ঘটছেও। আচ্ছা ডক্টর সাবরিনা, আমি আপনার কাছে জানতে চাইবো, উনি যেটা বললেন একাধারে হলো যে মানবিকতা, পেশাগত দায়িত্ব, এবং একাধারে দাঁড়িয়ে আছে ধরেন এই ধরনের প্রেশার, সেটা আপনার বয়ান থেকে যেটুকু শুনতে পেলাম। তো এই হলো যে মাঝখানে থেকে দায়িত্ব পালন যখন করছিলেন সেই অভিব্যক্তি কী ছিল আপনাদের? আপনি কি এই ধরনের কিছু ফেস করেছেন কি? আচ্ছা, আমি আমার দিক থেকে যদি বলি, আমরা যখন ইন্টার্নরা অনেক বেশি ভিড় করতাম ক্যাজুয়ালিটিতে, সচরাচর স্যাররা চাইতেন না যে আমরা থাকি, কারণ একটা ইন্টারভিউ বের হয়েছিল যে একজন ইন্টার্নের প্রত্যক্ষদর্শিতায় কি কি দেখেছে। সো অ্যাকচুয়ালি একটা চাপ ছিল যে আমরা নর্মালি যে কোনো ক্যাজুয়ালিটিতে এটা অ্যাকচুয়ালি প্রকাশ করতে চাই না বাইরে যে অ্যাকচুয়াল সিনারিওটা কি। সো সেক্ষেত্রে আমাদের একটা নোটিশ আসছে যে যে ইন্টার্ন যেখানে প্লেস সে সেখানেই ডিউটি করবে, ক্যাজুয়ালিটিতে কোনো ইন্টার্নদের থাকার প্রয়োজন নেই। বাট তারপরও আমরা দেখা যেত, মানে আমি হয়তো একটা টাইমে যাচ্ছি, আমার অনেক ব্যাচমেট এরকম ছিল সকাল থেকে রাত পর্যন্ত ওখানে পড়েছিল, হয়তো একদিক থেকে বলছে যে তোমাদের থাকার দরকার নাই তোমরা চলে যাও, তারপরও পড়েছিল। ইভেন আমরা আরেকটা সিচুয়েশন একটু বর্ণনা করি, যে দেখা যেত যে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন কেসের পেশেন্টগুলো রেফার হয়ে ঢাকা মেডিকেল কলেজে আসতো, বাট তাদের একটা ভরসার জায়গা লাগতো যে আমি ওখানে গিয়ে আসলেই ট্রিটমেন্ট পাবো কি না, বা আমার ওখানে কোনো ধরনের হ্যারাসমেন্ট ফেস করতে হবে কি না। আমরা ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্নরা 4 তারিখ রাতে সবাই মিলে একটা যৌথ বিবৃতি দেই যে আমরা ইন্টার্ন সকলেই এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি, এবং আগামীকালকে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে সারা বাংলাদেশ থেকে যে যখনই আসুক আমাদের ইন্টার্নদের ওখানে পাবে। আমরা 10-12 জন হচ্ছে ওখানে লিস্ট করে নাম দিয়ে রাখি যে আমাদেরকে ফোন করবে, যখন মানে যে কোনো টাইমে এসে আমাদেরকে ফোন করতে পারবে, আমরা কেউ না কেউ তাকে হেল্প করতে যাব। জাস্ট এইটা সারা দেশের মানুষকে আশ্বস্ত করা যে আমরা এখানে আছি। সো সেক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করেছি, আমি ওই 10 জন বা 12 জনের তালিকায় সবার আগে আমার নামটা ছিল, যে ডক্টর সাবরিনা আমার নাম্বার দেওয়া ছিল। আমি ফেসবুকে পোস্ট করলাম যে নেক্সট দিন যদি কারো কোনো প্রবলেম হয় যে কোনো টাইমে ফোন করলে আমাদেরকে পাবেন। সো সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমি হাফ ফোন পেতাম যে তারা সাহায্যের জন্য ফোন দিচ্ছিল, আর হাফ ফোন পেতাম যারা আমাকে গালিগালাজ করার জন্য বা হুমকি ধামকি দেওয়ার জন্য দিচ্ছিল, যে আমরা কোন সাহসে এরকম একটা পাবলিক পোস্ট দিলাম,
কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম বা আমাদের এত সাহস কিভাবে হলো। সো আমার কাছে ওই সময় মনে তারা হয় কি তাদের পরিচয় দিয়ে বলতো যে তারা, আপনি কি জানতে পেরেছিলেন তারা আমি কারা অ্যাকচুয়ালি আসলে? ট্রু কলার থেকে কয়েকজনের নাম বের করেছি, বাট তারা এমন কেউ না যে আমার আশেপাশের পরিচিত কেউ, র্যান্ডম মানুষজনই অ্যাকচুয়ালি ফোন দিয়ে গালিগালাজ করছিল। আমার ওই পোস্টটা সম্ভবত 200 থেকে 250টা শেয়ার হয়েছিল। সো বুঝতে পেরেছি যে সারা বাংলাদেশের অনেকের কাছে এই ইনফরমেশনটা গেছে যে ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্নরা এই ছাত্রদের সাথে আছে। সো সেক্ষেত্রে হয়তো অনেকের ক্ষোভ থেকে আমাদেরকে বকাঝকা করেছে। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে শুধুমাত্র আমরা যে অ্যাকচুয়ালি নেগেটিভ ফিডব্যাকই পেয়েছি এমন না, অনেক মানুষ কিন্তু ছিল তখন যারা হয়তো সরকারি চাকরি বা যে কোনো ভয়ে সরাসরি আমাদেরকে সমর্থন দিতে পারছে না, বাট ভেতরে ভেতরে আমাদেরকে অনেক সমর্থন দিত না। যেমন ওই দিন সকালবেলায় আমার মেডিসিনের একজন কনসালটেন্ট স্যার আমাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বললেন যে তোমাদের এই পোস্টটা দেখলাম, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, যে কোনো দরকার হলেই আমাকে ফোন দিবে। সো ওই মোমেন্টে যখন একসময় আমরা মানুষজনের হুমকি পাচ্ছি, আবার একইভাবে একজন স্যার আমাদের অ্যাপ্রিসিয়েট করছেন, আমার কাছে মনে হয়েছে ওইটাই আমাদের অনুপ্রেরণা ছিল যে যত বাধাই আসুক আমরা ন্যায়ের পথে থাকবো, আমরা মনুষ্যত্বের পথে থাকবো। আসলে যাই হচ্ছিল তাই হলো যে আপনাদের কর্মক্ষেত্রে হলো জ্বালানি দিচ্ছিল বলা যেতে পারে আর কি। একটু আপনার কাছে জানতে চাইবো ডক্টর আউয়াল, যেটা সাবরিনা বললেন যে ঢাকা মেডিকেল কলেজের রোগী মানেই কিন্তু ঢাকামুখী বা এই ধরনের কিছু না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে রেফার করা হয় এবং এই আন্দোলনের সময় কিন্তু তার ব্যতিক্রম হয়নি। না, আমি যেটা এখন জানতে চাইবো সেটা হলো ঢাকা মেডিকেল বলুন বা হলো যে পিজি বলুন, বারডেম বলুন, পঙ্গু হাসপাতাল বলুন, আমাদের হসপিটালগুলো এই ধরনের ম্যাসিভ, আপনি যে শব্দটি ব্যবহার করেছিলেন, ম্যাসিভ আকারের রোগীর ক্যাপাসিটি আছে কিনা চিকিৎসা দেওয়ার, এবং হলো যে ওই সরঞ্জাম আমাদের কাছে আছে কিনা, ভবিষ্যতে যদি কখনো আবারও মানে এই ধরনের না হোক, অন্য কোনো ম্যাসিভ কোনো এরকম ঢল নেমে আসে যদি হতাহতের বা আহতের নিহতের, আমরা কি এই ধরনের ক্যাপাসিটি আছে কিনা এটাকে প্রতিহত করার? আমাদের একটা সমাজে সব ধরনের মানুষ থাকে, খারাপ মানুষ থাকে, ভালো মানুষ থাকে। ভালো মানুষ কিছু ছিল বলেই তো আমরা এটা সামাল দিতে পেরেছি হসপিটালগুলোতে। কিছু কিছু হসপিটালের পরিচালক বলেছেন যে বাকিটা আমি বুঝবো, আপাতত আমি ফ্রি সব কিছুর অ্যারেঞ্জ করে দেবো, যার যা লাগতেছে, কারো টিউব লাগতেছে ফ্রি অ্যারেঞ্জ করা হচ্ছে, কারো সিরিঞ্জ লাগতেছে ফ্রি অ্যারেঞ্জ করা হচ্ছে, কারো ব্লাড ব্যাগের টাকা নাই, বলা হচ্ছে যে আমরা পরে পে করব। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এগিয়ে আসার কারণে এটা সামাল দেওয়া সম্ভব হয়েছে। আর যখন একটা এ ধরনের বড় একটা অ্যাক্সিডেন্ট বলা যায়, যে ইনসিডেন্ট হলো আরও বড় ঘটনা হলো অ্যাক্সিডেন্ট, যেটা তো হুট করে একটা দেশের উপর একটা অ্যাক্সিডেন্ট, তো এই অ্যাক্সিডেন্টাল ঘটনার কারণে তো আপনি হচ্ছে সারা বাংলাদেশের যত হসপিটাল আচমকা আপনি কোভিডের মহামারীর মতো অনেকটা হয়ে গেছিল, যে আপনি ক্যাজুয়ালিটির মহামারী বলতে পারেন এটাকে, যে সেই জায়গায় আমাদের যতটুকু প্রস্তুতি ছিল সর্বোচ্চটুকু দিয়ে করা হয়েছে। সেখানে প্রতিটা জায়গায় আমি আন্তরিকতার ঘাটতি দেখি নাই। মানে দেশপ্রেমিক মানুষ তো আছে, দেশপ্রেমিক মানুষ থাকার কারণে যারা ডাক্তার না, আমি এরকমও দেখছি যে আমার সাথে হেল্প করতেছে হিসেবে, যে ভাই কি ধরতে হবে, হাত ধরবো না পা ধরবো, কি ধরে আপনাকে আমি হেল্প করতে পারি। দেখা গেছে যাদের যে কাজ করার কথা এরা হয়তো বা সরকারের আশীর্বাদ পুষ্ট হওয়ার কারণে সে পরবর্তীতে কোনো আশীর্বাদ পাবে, সে কারণে সে জায়গায় সহযোগিতা করে নাই। বরঞ্চ আমরা এমন কিছু ভলান্টিয়ার পেয়েছি যারা শুধু দেশপ্রেমিক, যে ভাই আমার শিখিয়ে দেন কীভাবে করতে হবে, আমি করতেছি। সেই জায়গা থেকে তাদের যে আমরা সহযোগিতা পাইছি, নাহলে কোনোভাবেই মানুষের ক্যাজুয়ালিটি আর ম্যাসিভ হইতো। আপনি এখনকার যে হিসেবে হাজার খানেকের মতো, মানে ইন্টারন্যাশনালি বলা হচ্ছে এখনও টোটালি ফাইনাল করা হয়নি, তো মারা গিয়েছে, কিন্তু সে জায়গায় সংখ্যাটা আপনি আল্লাহ না করুক সেটা হয়তো বা 5-6 হাজারও ছাড়া যেতে পারতো যদি আমার ইমার্জেন্সি ট্রিটমেন্টটা না দিতে পারতাম। আচ্ছা, আমাদের দেশে আসলে চিকিৎসকরা একটা গুঞ্জন বলেন, এটাকে হলো যে সত্যি বলেন, বলা হয়ে থাকে যে তারা চিকিৎসা দেওয়ার পরে রোগীর আত্মীয় স্বজন হলো যে তাদের উপর খুব সামটাইমস তাদের মনোপুত না হলে চিকিৎসা সেবা তারা আসলে রাগ করেন চিকিৎসকদের উপর, এবং সেই রাগের বহিঃপ্রকাশ তারা সামটাইমস একটু সাংঘর্ষিক হয়ে যায়, আসলে সহিংস হয়ে যায়। এই যে আন্দোলনের সময় আপনারা চিকিৎসা সেবা দিতে গিয়ে মানে এই ধরনের কোনো, মানে সেটা পারিবারিক হোক বা বন্ধু বান্ধবের কাছ থেকে হোক, আন্দোলনকারীদের বা এত কারণ একটা ভিড় ছিল, এমন কোনো ক্যাজুয়ালিটির শিকার হয়েছেন কিনা ব্যক্তিগতভাবে? ব্যক্তিগতভাবে হয়েছে বা দেখেছেন কিনা অন্য কেউ হয়েছে এরকম? না, এরকম আমরা দেখেছি। অনেকের আছে যে আমারটা আগে করেন, সবাই ওখানে সিভিয়ার পেশেন্ট, সবার একটা প্রতিযোগিতা থাকে যে আমারটা আগে করেন। সেই জায়গায় আমাদের দেখা গেল আমার লোকবল হচ্ছে 5 জনের, আমার ওইখানে রোগী হচ্ছে 20 জন, আমার তো সিরিয়াল ওয়াইজ যাইতে হবে, আমার ভাগ করে নিতে হবে যে এই 5টা বেড আমার 5 জনের মতো আমার একটা সিরিয়াল করতে হয়। যার বেশি কষ্ট তাকে আমার আগে দেখতে হয়,
যার হচ্ছে ম্যানেজটা দ্রুত করতে হবে আমার, যা ইমার্জেন্সি আপনার ব্লাড লস হচ্ছে তাকে ব্লাড দিতে হবে, তারটা আমার আগে দিতে হবে, আমরা অনেক সময় বুঝাইতে পারি না কাউকে। তো সেই জায়গা থেকে অনেক মানে আচরণগত প্রবলেম ছিল, কিন্তু আমরা মেনে নিয়েছি মানবিকতার খাতিরে, কারণ আমাদের পেশাটাই মানুষকে সেবা করা। আমার কাছে মনে হয় যখন দুইটা পেশেন্ট আসে, যে একটা পেশেন্ট খুব সিভিয়ার কন্ডিশন, তাকে এখনই ট্রিটমেন্ট শুরু করতে হবে, আমরা অ্যাকচুয়ালি তখন দেখা যেতাম তার দিকে যেতাম। সো যারা একটু আগে আসছে বা সে পর্যাপ্ত মনোযোগ পাচ্ছে না, তার মনে হয়তো একটু ক্ষোভ জমতো যে আমি তো অনেকক্ষণ ধরে এসে বসে আছি, আমার সাথে কেন এরকম করা হলো। সো এরকম সব সময় করে, আমরা জাস্ট তাদেরকে আমাদের দিক থেকে বুঝিয়ে যাই যে দেখেন বাবা, যে আপনাকে যদি আমি এখন না ধরি বা না ট্রিটমেন্ট শুরু করি তাও আপনি ভালো থাকবেন, বাট এই মানুষটা তো বাঁচবে না যদি আমি এখনই শুরু না করি। সো আমার কাছে মনে হয়েছে একটু রাশ ছিল, অনেকেই প্যানিক ছিল, অনেকেই হাউকাউ করেছে, যেটাকে বাংলা ভাষায় আমরা বলি। তারপর আমরা ওই সময় আসলে এত কিছু মাথায় নেইনি, আমরা আমাদের কাজটা করে গিয়েছি। আর এই জিনিসটা অবশ্য আমাদের ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম হয়েছিল, যে আমাদের যে ইমার্জেন্সি বা ক্যাজুয়ালিটি রুমটা, ওই রুমটা আসলে জাস্ট পেশেন্টদের জন্য অ্যাকচুয়ালি রাখা, বাট ওখানে দেখা যেত একটা পেশেন্টের সাথে 5-6 জন করে রোগীর লোক আসতো। সো তখন আমরা আনসার ইউজ করেছিলাম, যে একদিন এমনও হয়েছে আনসারকে একটা ফাঁকা গুলি ছুটতে হয়েছিল যেন হচ্ছে অতিরিক্ত মানুষগুলো বাইরে থাকে। কখনো কখনো দেখা যেত হচ্ছে আমরা জোর করে বলতাম যে আপনারা বাইরে যান, না হলে ট্রিটমেন্ট করবো না। সো এরকম কখনো কখনো আমরা হয়তো তাদের সাথে রাফ বিহেভও করেছি, বাট এই জিনিসটা শুধুমাত্র রোগীর লোকের সাথে ছিল। আমাদের পেশেন্টকে আমরা সবসময় সর্বাধিক প্রায়োরিটি দিই, এবং পেশেন্টের জন্য যেইটা ভালো সেটার জন্যই আমরা সব কিছুই করেছি। দুর্দান্ত। যেটা হলো যে রোড তো ব্লক ছিল, জি। যখন আন্দোলন চলছিল রোড ব্লক, পর্যাপ্ত যানবাহন নেই, চিকিৎসকরা হলো যে কিভাবে হলো যে মানে হসপিটালে যাতায়াত করতেন, এবং যাতায়াতকালীন সময়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন? আমাদের এই পাশের ব্যবস্থা করতে হয়েছিল, তখন হসপিটাল থেকে আমাদের পাশের ব্যবস্থা করে দিয়েছিল। আর এক্সট্রা সেফটির জন্য যে কোথা থেকে গুলি ছোড়ে বা কি হয়, এজন্য আমরা অ্যাপ্রন পরে যাইতাম, মানে সিনিয়ররাও যারা এরা অ্যাপ্রন পরে বের হইতেন। নর্মালি গাড়ি থাকলেও গাড়ি তো থামানো হইতো, তখন আমাদের পাশও ছিল, আর আমরা অ্যাপ্রন পরে যাইতাম যাতে তারা মনে করে যে আমরা সেবার জন্য যাচ্ছি। সে সময় প্রথম দিকে একটু বিড়ম্বনা ছিল যে আপনি জবাবদিহিতা, যে আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, ঢাকা মেডিকেল আপনার ডিউটি কিনা, ডিউটি আওয়ার কিনা। অনেক সময় রোস্টারও দেখাইতে হয়েছে যে আমার এখন ডিউটির মানে রোস্টার চলতেছে, তাহলে বিশ্বাস করতেছিল না, কারণ প্রশাসন তো একপাক্ষিক ছিল। তো সেই জায়গা থেকে তো আপনি স্বাধীনভাবে যে আমি বলবো, আবার আমি একটা কথা বললাম, আমি যে গুম হয়ে যাব না এর তো কোনো গ্যারান্টি নাই। আমি বললাম যে আমি করলাম যে আপনি আমাকে চার্জ করার কে, এই প্রশ্ন তো আমি তাকে করতে পারতেছিলাম না। সময়টা এরকমই ছিল, আপনিও জানেন আপনার জায়গা থেকে আপনারাও কিভাবে ওই টাইমটা পার হয়েছে। তো এই জন্য আমাদের জায়গা থেকে ডাক্তাররা, আমি অসংখ্য মানবিক ডাক্তার আমি দেখেছি, অসংখ্য, মানে এর মধ্যে যে মানুষের মনুষ্যত্বটা কীভাবে জাগ্রত হয়, এমন অনেক ডাক্তার আছে যারা একটু ইন্ট্রোভার্ট ছিল, কাউকে নিজের থেকে হেল্প দেওয়ার কথা তারা বলতো না। দেখা গেলো চেম্বারে তার কাছে রোগী গেলে সে তখন হেল্প করতো, তাছাড়া হেল্প করতো না। সেই ডাক্তার নিজে আমি টানা দেখছি 48 ঘন্টা সে না ঘুমায় ট্রিটমেন্ট দিছে। আমাদেরটা ব্যক্তিগতভাবে বিষয় না, কিন্তু এই ভালোবাসার কারণেই কিন্তু এই দেশটা একটা নতুন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, এই অর্জনটা। আর আমাদের এই পেশাগত যে দায়িত্ববোধের জায়গা থেকে আমরা প্রাউড ফিল করি যে আই এম বিইং আ ডক্টর। অনেক সময় মনে হইতো যে এই দেশে আসলে ডক্টর হিসেবে সম্মান নাই, কিন্তু এখন মনে হয় যে এটা যে মানে আমার তো নিজের ডিসিশন না, যেমন আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, বুয়েটে চান্স পেয়েছিলাম, কিন্তু আমি মানে অ্যাজ এ ডক্টর মানে এটা হলো আব্বু আম্মুর চয়েসে। তো আমি প্রাউড ফিল করি যে আই এম বিইং আ ডক্টর, আই এম প্রাউড। বাহ। ডক্টর আউয়াল এবং সাবরিন, আপনাদের দুইজনের কাছে অল্প করে জানতে চাইবো যে নতুন বাংলাদেশের কাছে আপনাদের প্রত্যাশা কি, এবং এই যে আপনারা দুজনেই বলছেন নতুন এক বাংলাদেশ আপনারা পেয়েছেন, অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ হিউম্যান বিং, আপনাদের প্রত্যাশা কি আসলে নতুন বাংলাদেশের কাছে? আমাদের নিজেদের এই দেশটাকে গড়ার জন্য, আপনি সরকারি হাসপাতালে অভিযোগ আছে যে সেখানে সিন্ডিকেট থাকে, দালাল থাকে, তারপরে আপনি দেখবেন যে ওইখানে অশ্রমগুলোর খুব বাজে অবস্থা থাকে, রোগীদের খুবই বার্ডেন হয়। তো আমার কাছে মনে হয় যে অশ্রম বা যে সিস্টেম, আমি নিজে পেশেন্ট হিসাবে যদি আমি যাই, আমি যদি নিজে ওইটা ফেস যাতে না করা লাগে, এরকম একটা সিস্টেম আমাকে দরকার। আমি রোগীর কষ্টের জায়গা থেকে, যে সেই জায়গা থেকে আমাদের মনে করতে হবে আমি নিজে একটা পেশেন্ট হিসেবে যাইতে পারবো কি না। যেই দিন এই সিস্টেমটা ডেভেলপ হবে সেদিন মনে করা হবে যে আমরা আসলেই সব সেক্টরে
স্বাধীনতা পেয়েছি এবং দ্বিতীয় স্বাধীনতা আমাদের সার্থক। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর আওয়াল। সাবরিনা, একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো। আমি একটু বলি, আমাদের আন্দোলনটাতে ছিল বৈষম্য বিরোধী। সো আমি নতুন বাংলাদেশটা এমন চাই যে এখানে আসলেই কোনো বৈষম্য থাকবে না, সেটা যে কোনো লিঙ্গের বৈষম্য হতে পারে, সেটা কোনো ধর্মের বৈষম্য হতে পারে, সেটা প্রফেশনাল বৈষম্য হতে পারে। আমি চাই এখানে প্রত্যেকটা মানুষ একজন বাঙালি হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে তার যে অধিকারটুকু আছে সেইটা প্রপারলি পাবে, এবং আমাদের যে স্বপ্ন ছিল যে আমাদের সুন্দর একটা সোনার বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ আমরা পাবো। আমি ছোট করেই বললাম যে আমার কাছে বেশি স্বপ্ন নাই, ওই একটা ছোট্ট স্বপ্ন, সব মানুষ তার অধিকারটুকু পাক, এতে এই ছোট্ট স্বপ্নটাই আসলে বড় স্বপ্ন এবং আমাদের স্বপ্ন। আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ, ডক্টর তৌহিদুর রহমান আউয়াল এবং সাবরিনা মনসুর, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানলেন, শুনছিলেন এতক্ষণ ধরে ডক্টর তৌহিদুর রহমান আউয়াল এবং ডক্টর সাবরিনা মনসুরের সেই সব দিনগুলোর অভিজ্ঞতার কথা, কিভাবে তারা নানা প্রতিবন্ধকতা পার করে চিকিৎসা সেবা দিয়ে গেছেন হতাহতদের। শুধুমাত্র ঢাকাবাসীদেরই নয়, ঢাকার বাইরে থেকে আসা রোগীদেরও তারা সাহায্য করেছেন, পার করেছেন নানান ধরনের প্রতিবন্ধকতা। প্রিয় দর্শক, আমরা চাই ডক্টর সাবরিনা এবং ডক্টর আউয়ালের মতো নতুন বাংলাদেশে বৈষম্যহীনতা। এই বৈষম্যহীনতা এবং প্রজন্মের ভাবনা নিয়ে অন্য কোনো পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। আমি আছি নুসরাত জাহান জেরি।